এই পথ আজ শেষ না হোক, এভাবেই চলুক আজীবন। এভাবেই সকল যাত্রা শুরু করতে চাই আপনার সাথে। গ্রহণ করবেন তো আমাকে? আকাশে চলছে সঞ্চরণশীল বাষ্পরাশিতে ছুটে বেড়ানোর খেলা। চৈত্র শেষে বৈশাখ মাস আসছে। প্রকৃতি জানান দিচ্ছে গুমোট ভাব, এক্ষুনি বুঝি বাড়ি ধারা নামবে। মৃদু গর্জনের সাথে বাতাবরণও পরিলক্ষিত, যেন প্রকৃতি রাগ অভিমান করেছে, জানিয়ে দিচ্ছে এই রাগের কারণ কি। আগন্তুক লোকটি এতগুলো বছর পর এই শহরে পা দিয়েছে বলে সে কি অভিমান করতে চাইছে নাকি অভিযোগ? বলতে বলতেই ঝুপঝুপিয়ে বাড়ি ধারা নামলো। মেঘরাজিটা যেন রাগ করে আর থাকতে পারলো না, এখন তাদের কান্না পেল। কান্নার মাধ্যমে সে অভিমান জানিয়ে দিল, কিন্তু আগন্তুক লোকটা যেন বেজায় রাখলো। তার এই অভিমানে সিক্ত হয়ে ন্যাকা কান্নায় তাকে ভেজানোর জন্য। যেন লোকটা চাইলো না এক্ষুনি নীরদের বিষাদময় বাড়ি ধারা। লোকটার দেখার সময় নেই ন্যাকা কান্নার জন্য। কপালে শুষ্ক ভাঁজ পড়ল বিরক্তির। সেই বিরক্তি মাখা চেহারা নিয়ে লোকটা ট্রেন থেকে নেমে কিছুটা টান পায়ে একটা দোকানে ছাউনির নিচে গিয়ে দাঁড়ালো। অনেকেই সব দোকানে ভিড় জমিয়েছে বৃষ্টির জন্য। হঠাৎ বৃষ্টিতে যেন সবাই বিরক্ত। শুকনো শহর নিমেষে ভিজে একাকার। রাস্তায় পানিতে চিপচিপে রূপ ধারণ করেছে ইতিমধ্যে। সন্ধ্যা দোকানের ছাউনিতে দাঁড়িয়ে আছে। আজ 1 সপ্তাহ পর সে কলেজে এসেছে। স্বামী আর বিয়ের জন্য এতদিন ক্লাস কোচিং সবই বন্ধ ছিল। সামনে পরীক্ষা, আর বসে থাকা যাবে না। বিয়ের জন্য পড়া অনেকটাই পিছিয়ে গেছে। আজকে সে সব নোটস নিয়েছে বান্ধবীর থেকে। এখন শুধু নাকে মুখে পড়ে কমপ্লিট করতে হবে। সাইফও এসছে আজ। সন্ধ্যা সাইফের জন্য ওয়েট করছে। দুজনেরই ক্লাস শেষ। এখন বাড়ি ফিরবে ঠিক সে সময় বৃষ্টি নেমে এলো। সাইফ সন্ধ্যাকে দোকানের নিচে দাঁড় করিয়ে পাশে মার্কেটের একটা দোকানে গেছে এই বৃষ্টির মধ্যে। দোকানটার ছাউনিতে অনেক ছেলে মেয়ে, পুরুষ মহিলাও আছে, তাই সন্ধ্যার ততটা সমস্যা বা ভয়ও হচ্ছে না। প্রায় 10 মিনিট দাঁড়িয়ে আছে সে। বিরক্ত হচ্ছে বটে একটু। দাঁড়িয়ে থাকতে থাকতে পাশে একটা মধ্যবয়স্ক লোক এসে দাঁড়ালো। বয়সটা আনুমানিক 40-50। সন্ধ্যা একবার তাকালো লোকটার দিকে। বয়স যেমনই হোক, দেখতে বেশ হ্যান্ডসাম। মনে হচ্ছে এখনো 26-37 বছরের যুবক। তেমনই লাগতো যদি না শরীরের চামড়া কিছুটা কুচকানো না হতো। কুচকানো চামড়াটা যেন বয়স নির্ধারণ করে দিচ্ছে। লোকটা বেশ লম্বা, পেশিবহুল, মোটা শরীর, গায়ের রং উজ্জ্বল ফর্সার সাথে বিদেশি বিদেশি ভাব লাগছে। চুলে পাকও ধরেছে। কানের কাছে চুলগুলো অনেকগুলোই পেকেছে। সন্ধ্যা লোকটাকে এতটুকুই পর্যবেক্ষণ করলো। এরই মাঝে পাশে থেকে লোকটাও সন্ধ্যার দিকে তাকালো। তাকেই চমকে গেলেন, যেন বহু বছর পর চেনা মুখ দেখলেন। সেই একই মুখের আদল, একই কাজল বরণ চোখ, একই নাক, আবার শরীরের গড়নও যেন এক, শুধু পরিবর্তনের মধ্যে গায়ের রংটা উজ্জ্বল। যেন দিব্যি সেই কাজল নয়না দাঁড়িয়ে আছেন, তাকিয়ে আছেন লোকটা। সন্ধ্যা লোকটাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে সৌজন্যমূলক হাসলো। লোকটা সন্ধ্যার হাসি দেখে যেন আরোই চমকে গেলেন। প্রশ্ন করলেন, নাম কি বাচ্চা তোমার? থাকো কোথায় তুমি? সন্ধ্যার লোকটা স্পষ্ট শুদ্ধ বাংলা ভাষা শুনে নিশ্চিত হলো তিনি বাংলাদেশেরই। হয়তো অনেক বছর বিদেশে ছিলেন, যার জন্য বিদেশের ছোঁয়া গায়ে লেগে গেছে। ভাবনার শেষে সন্ধ্যা উত্তর দিল, আমার নাম সন্ধ্যা ইসলাম। আমি মামার বাড়ি থাকি ছোট থেকেই, বাবার বাড়ি থাকি না। লোকটা বললেন, ও আচ্ছা, তোমার নামটা সুন্দর অনেক মা। তা মামার নাম কি? আর এইখানে কোনো কলেজে পড়ো নাকি? হ্যাঁ আঙ্কেল, এখানে সরকারি কলেজে ইন্টার 2য় বর্ষে পড়ি আমি। আমার মামাদের নাম বড় মামা সিরাজ মির্জা, ছোট মামা শরীফ মির্জা। লোকটার কানে যেন বজ্রপাত হলো, তেমন ভাবে তাকিয়ে আছেন। বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন কতক্ষণ। বুকের বাঁ পাশের ব্যথাটা বাড়ছে মনে হচ্ছে। ডান হাত দিয়ে সেখানে চেপে ধরলেন। লাল চোখ নিয়ে জিজ্ঞেস করলেন, তোমার মায়ের নাম কি মা? কথাটা কেমন ভেঙে ভেঙে অসহায় ভাবে বললেন। সন্ধ্যা কিছুটা না, বেশ অনেকটাই অবাক হলো। লোকটার অস্বাভাবিক আচরণ চোখে বলল। উল্টে সে জিজ্ঞেস করলো, আঙ্কেল আপনি ঠিক আছেন? আপনাকে কেমন জানি লাগছে। আমি ঠিক আছি মা, তুমি বলো তোমার মায়ের নাম কি? অজ্ঞাত লোকটার মুখে বারবার মা সম্বোধনটা শুনে সন্ধ্যার বেশ আদর আদর লাগছে। কেমন পিতৃ স্নেহ জাগছে। তার নিজের বাবা তো কখনো মা বলে সম্বোধন করেছে কিনা মনে পড়ে না, আবার খোঁজও নেয় না। সেদিন বিয়েতে বউ ছেলে মেয়ে সাথে করে সে মুখের কথাটুকু শুধু বলেছে।
এইটুকু কাছে টেনে ভালো মন্দ কিছুই বলেনি, আবার আদর তো দূরে থাক, বাবার ভালোবাসাটুকু কেমন তা জানে না। তাই তো ওই অজ্ঞাত লোকটার মুখে মা ডাকটা মধুর লাগছে। মামারা তো মা বলে সম্বোধন করে, কেউ এমন তো লাগে না। ভাবনার মাঝে আরো একবার প্রশ্ন করলেন লোকটা সন্ধ্যাকে। সন্ধ্যার মনে হলো এটা যেন প্রশ্ন ছিল না, লোকটার অধীর প্রতীক্ষা। উত্তর দিল সন্ধ্যা। লোকটার কানে এবার যেন 4 গুণ বজ্রপাত হলো। চোখ ছাপিয়ে যেন বৃষ্টি নামবে ভাব। প্রকৃতির সাথে তার মনেও মেঘের আচ্ছন্ন দেখা দিল। চোখ আরো লাল হয়ে উঠল। অপলক অবলোকন করছেন সন্ধ্যার মুখবয়বে। সন্ধ্যা বেশ বিব্রত হচ্ছে। মাঝে মাঝে হঠাৎ এমন আচরণে লোকটার। আশেপাশের মানুষও দেখছে তাদের। লোকটা ঝিমিয়ে যাচ্ছে মনে হচ্ছে। কাঁপছে নাকি? বোধহয় কাঁপছে, তেমনই তো মনে হচ্ছে। সন্ধ্যা একটু এগিয়ে এলো এবার লোকটার দিকে। জিজ্ঞেস করলো, আঙ্কেল, আপনার শরীর ঠিক আছে? কেমন কাঁপছেন মনে হচ্ছে? শীত করছে আপনার? খারাপ লাগছে? সন্ধ্যার কোনো কথাই তিনি শুনলেন না বলে মনে হলো না, তাই উত্তর করলেন না। উল্টে জিজ্ঞেস করলেন, তোমার মা কেমন আছে মা? লোকটার কথা সন্ধ্যা অবাক তো হলোই, আরো কেঁপে উঠল এই সামান্য কথাটাতে। এই কথাটা কেউ তাকে কখনো জিজ্ঞেস করেছে বলে মনে পড়ে না। প্রশ্ন জাগলো, মানে লোকটা তার মাকে চেনে? কিভাবে চেনে? ভাবতে ভাবতে আবার আনমনের বিড়বিড় আলো। মা, আমার মা কেমন আছে? কেমন ছিল তার মা তাই তো জানা নেই, ছবিতে শুধু দেখেছে। বাস্তবে মায়ের আদর, স্নেহ, ভালোবাসা তো কখনো নেওয়াই হয়নি। এসব ভেবে ভেতরটা কেঁদে উঠল। চোখে পানি ছলছল করছে, বুকে ব্যথা করছে। আর 4টা ছেলে মেয়েদের মতো তার মা নেই কেন তার কাছে? মায়ের ভালোবাসা ছাড়া নেই কেন? ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করে লোকটার প্রশ্নের জবাব দিতে যাবে তখনই সাহেব ডেকে উঠল। সন্ধ্যা। ঘুরে তাকালো সন্ধ্যা, আর লোকটিও তাকালো। লোকটার চোখ এখনো লাল, বুকের বাঁ পাশে এখন হাত। সাহেব পর্যবেক্ষণ করলো লোকটাকে কিছুক্ষণ, কিন্তু চিনল না। আবার সন্ধ্যাকে লোকটার এত কাছে দেখে অবাক হলো, সাথে রাগও লাগলো। ওকে বলে গেছিল ওইখানে 10 মিনিট দাঁড়াতে, কারোর সাথে কোনো কথা না বলতে, আর কেউ ডাকলেও যেন না যায়। তারপরে এই অচেনা মানুষটার এত কাছে কেন দাঁড়িয়েছে মেয়েটা? এখনকার যুগে আপন বাবাকে আর বিশ্বাস নেই, আর সেখানে এই মেয়েটা রাগ নিয়ে কিছু বলবে সন্ধ্যাকে, তখন লোকটা বলে উঠলেন সন্ধ্যার উদ্দেশ্য করে, ছেলেটা কি হয় তোমার? ও আমার ফুফাতো বোন। সাহেব উত্তর দিল। লোকটা এবার সাহেবের দিকে পূর্ণ দৃষ্টি দিল, কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, সিরাজ মির্জার ছেলে তুমি? লোকটার কথা ওরা দুজনে বেশ অবাক হলো। দুজনেই তাকালো লোকটার দিকে। লোকটা সবাইকে চেনে নাকি সন্ধ্যা ভাবলো, প্রশ্ন করলো সন্ধ্যা। আঙ্কেল, আপনি আমার মামাদের কিভাবে চেনেন? আপনার বাড়ি কি মামাদের বাড়ির কাছে? সাহেব প্রশ্ন করলো। আপনাকে তো চিনলাম না। আমার বাবাদের চেনেন আপনি? আমি শরীফ মির্জার ছেলে। সাহেবের কথায় লোকটা বেশ নির্জীব কণ্ঠে বললেন, আমাকে তোমরা চিনবে না, আমি আমেরিকায় ছিলাম। আমার নাম আসিফ শেখ, আশরাফ শেখের ছোট ভাই। চিনো? তোমাদের গ্রামেই আমার বাড়ি, তাই চিনলাম তোমার বাবা মামাদের। সাহেব লোকটার পরিচয় চমকে উঠল, হতবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর সন্ধ্যার দিকে তাকালো। লোকটা সাহেবের উদ্দেশ্য করে আবার বললেন, তোমার বাবা কেমন আছেন? তোমার ফুপু কেমন আছেন? সাহেব তো এবার আরো অবাক হলো, বিস্ময়কর ভাব নিয়ে একবার সন্ধ্যার দিকে তাকালো। সাহেব তারপর 2 ঠোঁট জিহ্বা দিয়ে ভিজিয়ে নিয়ে ধরা কণ্ঠে জবাব দিল, আমার ফুপু নেই এই পৃথিবীতে, তিনি মারা গেছেন 17 বছর আগে। সাহেবের কথা মনে হলো আসিফ শেখের পুরো দুনিয়া ঘুরে গেল। বুকের মাঝে ব্যথায় জরাজীর্ণ হয়ে গেল। বুকের ব্যথা যেন সর্বশরীরে ছেয়ে সর্বশরীর ব্যথায় অবশ হয়ে উঠল। কিছু যেন আর শুনতে পারছে না। বধির হয়ে গেল নাকি? তাহলে এই কথাটা শোনার আগে কেন হলো না বধির? তাহলেই তো এই বাক্যটা শুনতে হতো না। বুকের ব্যথায় তিনি আর সহ্য করতে পারলেন না, ওখানেই শরীরের ভার ছেড়ে দিলেন। পড়ে যেতে যাবে তখনই সাহেব এগিয়ে এসে ধরে ফেললেন। সবাই এগিয়ে এলো কিছুটা। বৃষ্টি এখনো কমেনি। সন্ধ্যা তো বারবার হতভম্ব হচ্ছে, বিষয় কিছুই বোধগম্য হচ্ছে না তার। লোকটার এমন থেমে থেমে অস্বাভাবিক আচরণ করছেন কেন? আবার অসুস্থ হয়ে পড়েছেন। তিনি তো যখন এলেন একদম সুস্থ ছিলেন, তবে এখন কেন এরকম করছেন? আশেপাশের লোক গ্যাঞ্জাম শুরু করে দিল, কি হয়েছে বলে।
সাহেব একটা লোককে বলল তাকে সাহায্য করে লোকটাকে বসাতে। লোকটা সাহায্য করলেন। তারপর বসিয়ে পানি চেয়ে নিল সাহেব। পানি খাইয়ে দিল আসিফ শেখকে। সাহেব জিজ্ঞেস করলো, আঙ্কেল ঠিক আছেন আপনি? শরীর বেশি খারাপ লাগছে? হসপিটালে নিয়ে যাব আপনাকে? সাহেবের কথায় নিজেকে কিছুটা স্বাভাবিক করলেন। লাল চোখ নিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে অসহায়ভাবে আসিফ শেখ জবাব দিলেন, না, বাবা হসপিটালে নিতে হবে না, আমি ঠিক আছি। তারপর চুপ করে গেলেন। আর কি বলবেন বুঝে উঠলেন না তিনি। কষ্টে তার বুকটা ছেয়ে যাচ্ছে। সেই কাজল নয়না আর নেই। কিভাবে কি হয়েছে তার জানা নেই। সে তো কাজল নয়নার সুখের জন্য দেশ ছেড়েই চলে গেছিল, কিন্তু কে জানতো কাজল নয়না এই দুনিয়া ছেড়েই চলে যাবে। কষ্টে বুকটা ভারী হয়ে উঠছে, আর কিছুই বলতে পারলেন না। তারপর হঠাৎ বিদ্যুৎ গতিতে ঘুরে সন্ধ্যার পানে তাকালেন। তাকিয়ে রইলেন কত পল। তাকিয়ে থেকে তিনি সন্ধ্যার মাথায় ভালোবাসাময় স্নেহের হাত রাখলেন। তারপর কিছুক্ষণ আবার তাকিয়ে থেকে হাতটা মুখের উপর নামিয়ে ভরা চোখে ধরা কণ্ঠে আবদার করলেন, মা, আমার তোমাকে একবার বুকে নিয়ে আদর করব, তাহলে আমার বুকটা শান্তি পেত কিছুটা। কথাটা এমন ভাবে বললেন আসিফ শেখ যেন সন্ধ্যা তার আত্মার কেউ, তাকে আদর করার জন্য আবদার করছে। সন্ধ্যা তো হতবুদ্ধি হতবাক হয়ে চেয়ে রইল। কিছুই তার বোধগম্য হচ্ছে না। মনে শুধু প্রশ্ন জাগছে, কে ইনি, আর এমন সব কথাই বা কেন? ভাবনা থেকে সম্বিত পেল লোকটার আবারও একই প্রশ্নে। সাহেবের দিকে তাকালো সন্ধ্যা। দেখলো সাহেব স্বাভাবিক আছে। সাহেব আসিফ শেখের দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে চিনতে পেরেছি আঙ্কেল। তারপর একটু চুপ থেকে আসিফ শেখকে জড়িয়ে ধরলেন। সন্ধ্যা এবার আরো অবাক হলো। আসিফ শেখও কিছুটা হতভম্ব হলো। সাহেব আস্তে আস্তে করে আসিফ শেখের কানের কাছে মুখ নিয়ে বলল, আমি সবটা জানিও, আপনি সন্ধ্যাকে এখন কিছু বলিয়েন না। ও কিছু জানে না। এখন ওকে সবটা বললে ও ভেঙে পড়বে, সামনে ওর পরীক্ষা। আপনি ওকে আদর করতে পারেন। এই বলে ছেড়ে দিল আসিফ শেখকে। আসিফ শেখ সাহেবের কথায় আবারও অবাক হলেন। কি বলবেন ভেবেই পাচ্ছে না। বোধ হয় তার বিবেক লোপ পাচ্ছে। কথা হারিয়ে যাচ্ছে। কথার আবার ধরা দিচ্ছে না। তিনি দেশে কেন আসলেন এতগুলো বছর পর? আসা একদম ঠিক হয়নি। তিনি তো ভেবেছিল তারা সুখে থাকবে। তাদের সুখ দেখার জন্যই তো দেশে ফিরলেন তিনি। নিজেকে শক্ত করে নিলেন। সাহেবের কথাই ঠিক, এখন সন্ধ্যাকে কিছু জানানো যাবে না। এটা সঠিক সময়ও নয়, সঠিক জায়গাও নয়। যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক করলেন তিনি। হার্টের রোগ থাকলেও তিনি এখনো যথেষ্ট শক্ত মনের মানুষ, শুধু ভালোবাসার কাছে দুর্বল। তারপর সন্ধ্যাকে কাছে ডাকলেন। সন্ধ্যা আবারও সাহেবের দিকে তাকালো। সাহেব চোখের ইশারায় আশ্বাস দিল, অনুমতি দিল কাছে আসার। সন্ধ্যা কিছু না বুঝে এগিয়ে এলো। কেন জানি কোনো প্রশ্ন করতে ইচ্ছা করলো না। থাক না, সেটা না হয় পরে জানবে। এখন একটু বাবা সমতুল্য মানুষটার কাছে একটু না হয় আদর নিয়ে নেওয়া যাক, ক্ষতি কি তাতে? সন্ধ্যা এগিয়ে আসতেই সন্ধ্যাকে পাশে বসিয়ে মাথাটা ধরে বুকের উপর রাখলেন আসিফ শেখ। তারপর কপালে চুমু খেয়ে অস্পষ্ট স্বরে কিছু একটা বললেন, যেটা সন্ধ্যা বুঝলো না। জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে ব্যস্ত অথই। অনিমেষ চেয়ে বৃষ্টি উপভোগ করছে। বৃষ্টি বিলাসের সাথে মনের কত শত কথা ভাবনাতে ওড়াতেও ব্যস্ত। সেসব সবই সাইমকে নিয়ে, মূলত হিসেব মেলাতে ব্যস্ত। কিছু কথা ঘটনা ভাবতে গেলে লজ্জায় মরি মরি হয়ে উঠছে নিজে থেকেই। আবার কিছু কথা ঘটনা ভাবতে গেলে ওই মেঘমেদুর কালো আকাশের মতো তারা মনে মেঘ এসে ভিড় জমাচ্ছে। সাইম কি তাকে পছন্দ করে নাকি, এটাই ভেবে পাচ্ছে না। এই কথাটা সে কিভাবে জানতে পারবে? সেই সুযোগটা খুঁজতে ব্যস্ত। তার এক একটা কাজকর্মে কিছু কিছু সময় মনে হয় তো হয় সে তাকে পছন্দ করে, আবার মনে হয় তা কি করে সম্ভব? তার কি মেয়ের অভাব পড়েছে যে তাকে পছন্দ করতে যাবে? সেসব কেয়ার হয়তো সামাজিক সাহায্য মাত্র। গ্রামের কত লোককেই তো সে সাহায্য করে তার বাপের মতো। এই তো সেদিনও অথৈদের 2-3 বাড়ি আগে একটা বাড়িতে ছোট 10-12 বছরের মেয়েকে সৎমা মেরেছিল বলে মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। বাবাও নেই যার জন্য এমনটা করতে পেরেছিল। সে খবর পেয়ে সিরাজ মির্জার আগে সাহেব এসে সেই সৎমাকে হুমকি দিয়ে গিয়েছিল, আর মেয়েটাকে নিজে কোলে উঠিয়ে হসপিটালে নিয়ে গেছিল। সে খবর নিশা এসে তাকে জানিয়েছে। শুনে মনটা আনন্দে ভরে উঠেছিল। সে তো তার এখনো কেউ হয় না, তবুও সায়েম নামটা যেখানেই যখনই শুনুক না কেন কেমন জানি অনুভূতি হয়। হৃদয়ে প্রশান্তি লাগে, শরীরটা সজীব হয়ে ওঠে। তাকে দূর থেকে দেখতেও ভালো লাগে। কিছু জিনিস আছে না,
তাকে পাওয়ার আকাঙ্ক্ষার থেকে চোখে দেখে মন জোড়াতে বেশি ভালো লাগে। ঠিক সেরকমই মনে হয় কিছু সময় তার। সায়েমকে কোনো কোনো সময় ওইসব জিনিসের সাথে তুলনা করে সে। মনে হয় তার কখনো পাওয়া হবে না মানুষটাকে, অসম্ভব সে, দূরবর্তী জিনিসের মতোই মানুষটা। আবার কিছু সময় মনে হয় না, তাকে তার পেতেই হবে যে কোনো মূল্যে। সেসব অসম্ভবকে সে সম্ভব করবেই, কিন্তু কিভাবে? এত বাধা পেরোবে কি করে সে? মানুষটাও যদি তাকে আর তার মতো করে ভালোবাসতো, দুজন মিলে সব বাধা পেরোতো, দুনিয়া একপাশে রেখে সব ভুলে যেত, পরিবার না মানলেও আসে যেত না, তার হাতটা ধরে সে দেশ ছাড়তেও দুবার ভাবতো না। কিন্তু সেটাই তো তার জানা নেই। মনটা কেঁদে উঠল অথয়ের। প্রশ্ন করলো নিজের কাছে, কেন আপনি আমাকে পছন্দ করতে পারেন না? আমার মতো করে ভালোবাসতে পারেন না আমাকে? আপনার এক চিলতে ভালোবাসা পেলেও আমার চলবে, আমার জীর্ণ মন সিক্ত হয়ে উঠবে। একটু ভালোবাসতে পারেন না আমাকে? কি এমন শত্রুতা আপনার সাথে আমার মাঝে? সেটাই তো বড় দেয়াল। এই দেয়াল না থাকলে আমি কিছুই পরোয়া করতাম না। আপনাকে যে আমার চাই, আপনার ওই শক্ত বুকে মাথা রাখতে পারলেই আমি দুনিয়া ভুলে যেতাম। শেষ কথা ভাবতেই মনে মনে প্রতিজ্ঞা করলো দুপরিবারের ঝামেলার কারণ আগে জানবে সে। সেদিন রাতে বাইকে উঠিয়ে ভয়ে কাঁপাকাঁপিতে কোনো প্রশ্ন করতেই পারেনি। অথচ মন তো শুধু বলছিল এটাই সুযোগ, অত সব কথা জেনে নে, তোর মনেরও সব কথা বলে দে। অথচ কিছুই বলতে পারেনি সেদিন। সাইমও কোনো কথা বলছিল না সেদিন। সে তো অথয়ের কাঁপাকাঁপি উপভোগ করতে ব্যস্ত ছিল, আর মিটিমিটি হাসতে ব্যস্ত ছিল। অথই, ভাবনার মাঝে রশ্মি বেগম ডেকে উঠলেন মেয়েকে। অথয়ের ঘরে আসতে আসতে বললেন, কি করছিস একা একা? আমার কাছেও তো একটু যেতে পারিস, তা না করে সব সময় একা একা থাকিস। আবার এতদিন ক্লাস ফাঁকি দিচ্ছিস, ভার্সিটিতেও যাস না, পড়তেও বসিস না। শেষ কথাগুলো একটু কঠিন করেই বললেন রশ্মি। অথয় মায়ের প্রশ্নের জবাব না দিয়ে উল্টে সে প্রশ্ন করলো, আম্মু, আমাকে কিন্তু আজও বললে না সেদিন তুমি ও বাড়িতে যেতে দিতে রাজি কেন হয়েছিলে, আর বাবাকেই বা জানাতে মানা কেন করেছিলে? রশ্মি আবার চুপসে গেলেন। এই প্রশ্ন মেয়েটা যে কতবার করেছে তার ইয়াত্তা নেই। নিজের চুপসানো ভঙ্গি বাইরে প্রকাশ না করে তিনি ধমকে মেয়েকে বললেন, তোকে কতবার বলবো, শুভ সেদিন আমাকে নিজে ফোন করে বলেছিল তোকে যেন যেতে দেই, আর অনেক ভাবে অনেক করে রিকোয়েস্ট করেছিল। ছেলেটার কথা ফেলতে পারিনি আমি। অথয়ের প্রতিবারের প্রশ্নে রশ্মির প্রতিবারই একই উত্তর থাকে। তিনি মেয়েকে বিষয়টা বলেনি এখনো, আর বলবেনই বা কি করে? মা হয়ে তার মেয়েকে সব বলা যায় না, বিষয়টা বাজে লাগে। মা হয়ে মেয়েকে প্রেম ভালোবাসার কথা নিজে কি করে বলবে? তাছাড়া তাকে তো মানাও করেছে পাজি ছেলেটা, তাই বলাও হয়নি। বিকেল 5টা। অথয় ও রশ্মির কথার মাঝে বেল বেজে উঠল। অথয় গেল দরজা খুলতে, রশ্মিও পিছে পিছে এলো। দরজা খুলে সামনের লোকটাকে দেখে চমকে উঠল অথয়। কিছুক্ষণ চুপ থেকে দিল এক চিৎকার। রশ্মিও একইভাবে চমকে উঠলেন। সামনে আসিফ শেখ দাঁড়িয়ে আছেন। এগিয়ে এসে বললেন, আসিফ ভাই, আপনি? কিছু না বলেই এভাবে চমকে দিলেন। বলেছিলেন আসবেন, কিন্তু এভাবে আসবেন জানতাম না তো। আসিফ শেখ ভাবির কথার উত্তর না করে অথয়ের দিকে তাকিয়ে ঠোঁট প্রসারিত করে হাসলেন। তারপর অথয়কে দরজার সামনে থেকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলেন। অথয় ও চাচুকে এই প্রথম কাছে পেয়ে আহ্লাদে আটখানা হয়ে উঠল। বলল, চাচু, তুমি এভাবে সারপ্রাইজ দেবে ভাবিনি তো। কেমন আছো তুমি? আর আমাকে এতগুলো বছর পর বুঝি তোমার দেখতে মন চাইলো? না রে মা, দেখতে মন বলতে অনেক আগে থেকেই মন চাইতো ছুটে আসি, তোদের সামনে থেকে দেখে আসি, আদর করি। কিন্তু কিসের টানে আসবো বল? আর যদিও আসলাম, সেসব পুরনো টানে কিন্তু আমার সবকিছু হারিয়ে গেছে। সে খবর কেউ আমাকে জানানোর প্রয়োজনও মনে করেনি। শেষ কথাগুলো রশ্মির দিকে তাকিয়ে বললেন। রশ্মি বোধহয় বুঝলেন কিছুটা, কিন্তু অথয় তা বোধগম্য হলো না। ভেতর থেকে আশরাফ শেখ আর অন্ত বেরিয়ে এলেন চেঁচামেচি শুনে। তারা বিকেলে বৃষ্টি পেয়ে ঘুমিয়েছিল। তারাও আসিফ শেখকে দেখে একইভাবে চমকালেন, খুশিতে আত্মহারা হয়ে গেলেন। আশরাফ শেখ এতগুলো বছর পর ছোট ভাইকে কাছে পেয়ে ডেকে উঠলেন। আসিফ, ভাইয়ের ডাকে তাকালো সামনে আসিফ শেখ। অথয় চাচুকে ছেড়ে দিল। অন্ত খুশিতে এসে চাচুকে জড়িয়ে ধরল। আসিফ শেখও একমাত্র ভাতিজাকে জড়িয়ে ধরে আদর করলেন, বললেন কেমন আছে।
অন্ত উত্তর দিল। তারপর আরো কিছু কথা বলে তিনি ভেতরে ঢুকলেন। হাতের ব্যাগগুলো ফ্লোরে রেখে ভাইয়ের কাছে এলেন। আশরাফ শেখের চোখ ছলছল করছে। ভাইয়ের মুখে হাত দিয়ে নাড়িয়ে দেখলেন, তারপর বললেন, কতগুলো বছর পর তোকে দেখতে পাচ্ছি চোখের সামনে, শুতে পারছি। কেমন আছিস আমার ভাই? ভাইকে জড়িয়ে ধরলেন আসিফ শেখ, কিন্তু কোনো অনুভূতি নিয়ে না, যেন এতটুকু শুধু দরকার ছিল, তার বেশি কিছু না। ভাইকে বললেন, আমি ভালো ছিলাম বিদেশে, আর তোমরা তো আমাকে ভালো রাখার জন্যই পাঠিয়েছিলে, তাই ভালো ছিলাম। কিন্তু আমি যাদের ভালো রাখার জন্য বিদেশে ছিলাম তারা তো ভালো নেই ভাই। তাদের ভালো থাকার খবরও তোমরা আমাকে দাওনি। এটা কেন করলে ভাই? আমাকে একটাবার জানতে পারলে না যে আমি বেঁচে নেই? কণ্ঠটা কেমন ধরা মনে হলো আসিফ শেখের। আর এদিকে আশরাফ শেখ চমকে উঠলেন, ধক করে উঠলেন তার বুক। তবে কি রশ্মির কথা ঠিক হলো? তার ভাই তাকে ভুল বুঝলো? রশ্মি তো কত করে বলেছিল সত্যি জানিয়ে দিতে, নয়তো আসিফ ভুল বুঝবে। সেটাই হলো। আশরাফ শেখ ভাইকে ছেড়ে দিয়ে বললেন, তুই ভুল বুঝিস না আমার ভাই, তোর ভালোর জন্যই আমি বলিনি, আর বললেই বা কি হতো? উপস্থিত অথই অন্ত কিছুই বুঝছে না, বিদায় চুপ করে আছে। রশ্মি বললেন, ভাই আপনি ভেতরে চলেন, একটু রেস্ট করে তারপর এসব নিয়ে কথা বলবো আমরা। দয়া করে আগেই বল বুঝিয়েন না। আমার ভালো অনেক দেখেছি ভাই, ভাবি আর দেখতে হবে না। এই বলে তিনি হাঁটা ধরলেন। অন্তকে বললেন তার ঘর দেখিয়ে দিতে। অন্ত গেল চাচুর পিছনে। আশিফ শেখ সেখান থেকে যেতে যেতে বলে গেলেন, আমি আবার চলে যাব বাংলাদেশে, আর থাকা হবে না আমার। কিছুদিন থেকেই চলে যাব। এইখানে আমার দম বন্ধ হয়ে আসছে, নিতে পারছি না এখানকার আবহাওয়া বাতাস। এখানে আমার নিঃশ্বাস নেওয়ার কারণ, আর সেখানে আমি থাকবো না। ভাইয়ের কথা শুনে কষ্ট পেলেন আশরাফ শেখ। বসে পড়লেন সোফার উপর। রশ্মি এগিয়ে এসে পাশে বসে বললেন, আমি আগেই বলেছিলাম। আশরাফ শেখ কোনো উত্তর করলেন না। অথয় কিছুই বুঝতে পারলেন না যে হঠাৎ কি হলো, এমন ব্যবহার কেন সবার মাঝে। মির্জাবেলার পরিবেশ কেমন জানি গুমোট হয়ে আছে। সন্ধ্যা সাহেব বাড়িতে এসে তেমনটাই পেল, কিন্তু কারণ খুঁজে পেল না। ড্রয়িং রুমে সবাই উপস্থিত, স্বামীয়া বাদে। সে তো শ্বশুর বাড়ি, সোফায় সবাই বসে আছে। সাহেব সন্ধ্যা আসতেই সাহেব উঠে চলে গেল হনহন করে তার রুমের দিকে। সাহেব কিছুটা হয়তো এবার বুঝলো, মনটা খারাপ হয়ে গেল। পাশে থাকা সন্ধ্যার দিকে একবার তাকিয়ে চলে গেল সাহেবের পিছনে। এদিকে সন্ধ্যা কিছু না বুঝে প্রশ্ন করতে যাবে, সেই সময় সাহেব ওকে ধরে নিয়ে গেল উপরে। সাহেব ঘরে এসে ঘরে থাকা সোফাটি টেবিলে একটা জোরে লাথি দিল। রাগে শরীর তার দপদপ করছে, মন চাচ্ছে সবকিছুতে আগুন ধরিয়ে দিতে। রাগে কাঁপতে কাঁপতে বিছানায় এসে বসলো। তারপর দু হাতে মুখ ঢেকে পরক্ষণেই হাত মুখ থেকে উঠিয়ে চুলের মধ্যে নিয়ে গিয়ে চুল টেনে ধরলো। কিছুতেই বোঝাতে পারছেন না সিরাজ মির্জাকে, এক জেদ নিয়ে পড়ে আছেন। তিনি কি দেখেন না সন্ধ্যার প্রতি তার কোনো অন্য টান নেই বোন ছাড়া? তারপরও কেন এরকম করছেন? মেজাজটা পুরো ধরিয়ে দিচ্ছে। সাইম রাগে ফুঁসতে ফুঁসতে বিড়বিড়ালো, ওই মেয়েকে শাস্তি দেওয়ার সময় এসে গেছে। স্টুপিড মেয়ে নিজে মনে মনে তো ভালোই রংঢং করতে পারে। এই ভেবে মনে মনে আরো কিছু কথা ভাবলো। এরই মাঝে সাহেব এসে ঢুকলো ঘরে। ডাকলো অসহায় ভাবে, ভাই। সাইম জীর্ণ চোখে অসহায় ভাবে তাকালো। কি বলবে বুঝলো না। সাহেব এসে পাশে বসে নির্জীব কণ্ঠে বলল, ভাই, বড় চাচু সবকিছুর অ্যারেঞ্জ করে ফেলেছে, পরশু তোমাদের আক্ত করতে চাইছে। হুম। ছোট্ট উত্তর সাইমের। সাহেবের ভেতরটা ভেঙে গেল, বুকে কষ্ট এসে ভিড় জমাচ্ছে। ছেলেটার ভয় করছে যদি সন্ধ্যা শোনে নিশ্চয়ই হ্যাঁ বলবে, কারণ সে তো সাইমকে পছন্দ করে। তাকে তো এখনো মেয়েটা ভালোবাসতে পারলো না। সময় তো অনেক নিল, সবকিছু ভাবার জন্য কি সময় অনেকটা ছিল না? সে তো কোনো উত্তর আজও দিল না। মেয়েটা হ্যাঁ বলে দিলে কি হবে তার? যদিও সাইমের উপর ভরসা আছে, কিছুতেই মানবেন না, কিছু একটা করে নিবে। তবু পরিস্থিতির শিকার হতে হয় যদি। এমন তো কতই হয়, যদি তাদের ভেতরও তাই হয়। ভাবতে ভাবতে সাহেবের বুক সহ চোখটাও জ্বালা করে উঠল। সাইমের দিকে অসহায় চোখে তাকালো। সাইমও তাকালো। সাইফের কাঁধের উপর হাত দিয়ে সাইফকে এক হাতে জড়িয়ে নিল এক পাশ থেকেই। তারপর বলল, একদম চিন্তা করিস না, আমি এবার নিজে সন্ধ্যার সাথে কথা বলবো। ও কি চাই জানবো। আমি তোকে কষ্ট পেতে দেব না, ভাবিস না, রিল্যাক্স থাক। আমি জানি ভাই, কিন্তু আমার শুধু সন্ধ্যাকে নিয়ে ভাবতে হচ্ছে। ওর তো তোমার প্রতি দুর্বলতা আছে, আর সেটা যদি বড় চাচু জানতে পারেন, জীবনেও সন্ধ্যাকে অন্য কারো হাতে তুলে দেবেন না। এমন কিছুই হবে না, সব সামলে নেব আমি। একবার শুধু সব কন্ট্রোলে আসুক।
কথার পেটে সাহেব কিছু বলল না। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। তারপর সাহেব বলে উঠল, ভাই, আসিফ আঙ্কেল বাংলাদেশে এসেছে। সাহেব বিদ্যুৎ গতিতে ঘুরল সাইফের দিকে। কথাটা শুনে চোখে বিস্ময় নিয়ে তাকিয়ে থেকে বলল, শিওর তুই? হ্যাঁ, স্টেশনের কাছে আমাদের সাথে দেখা হয়েছিল। তিনি আমাদের পরিচয় জিজ্ঞেস করেছিলেন, আমরা বলে দিয়েছি, কিন্তু সন্ধ্যাকে কিছু বলতে দিইনি। আর ভাই, আসিফ আঙ্কেল জানতেন না ফুপুর মৃত্যুর কথা, ওনাকে এটা জানানোই হয়নি। সাইম অবাক হলো। অবাকের সাথে শেষ কথাটাতে খুশিও হলো। বিষয়টা এবার তাইলে একটু সহজ হয়ে গেল। ঠোঁটে হাসি ফুটে উঠল। তাদেরকে সাহেব বলল, ভাই, হাসছো কেন তুমি? সাইম বলল, সিরাজ মির্জাকে চমক দেবার পালা এখন। হয় নিজে মানবে, নয়তো মানাতে বাধ্য করব। বলে বাঁকা হাসলো। সাহেব বিষয়টা বুঝলো না। সাইমের কথা স্বস্তি পেল কিনা বোঝা গেল না। সে বিষাদের সাগরে ভাসতে ব্যস্ত। হাজার মনকে বোঝালেও স্বস্তি সে পাচ্ছে না। রাত 1টা বেজে সেকেন্ড পেরিয়ে মিনিটে গিয়ে ঠেকলো। সন্ধ্যার চোখে ঘুম নেই। নিস্তব্ধ রাতে ঘরও নিস্তব্ধ। শুধু ঘড়ির সেকেন্ডের কাটা ঘূর্ণনয়ের শব্দ শোনা যাচ্ছে। বিছানায় শুয়ে ছটফট করছে সে। নানান চিন্তায় তাকে গ্রাস করছে। কিছুতে কোনো পথ খুঁজে পাচ্ছে না। কি করবে সে ভেবে পাচ্ছে না। শরীর মন সব অস্থির হয়ে উঠেছে। তোলপাড় হচ্ছে ভেতরে সব। ঘর অন্ধকার। সেই অন্ধকার ঘরে শুয়ে চোখ শূন্যে দিয়ে কিছু একটা খোঁজার মতো করে পলকহীন চেয়ে আছে। মনে অশান্তি কমানোর উপায় কিছুতেই পাচ্ছে না সে। আজ বিকালে সাইফের থেকে কথাগুলো শুনে তার অশান্তি শুরু হয়েছে। তখন থেকে সেটা কমার নামই নিচ্ছে না। রাতে নিজে খেতেও যায়নি মা আমাদের সাথে। খিদে নেই জানিয়েছিল। কেউ জোরও আর করেনি। সাইফার থেকে জানতে পেরেছে বড় মামা সাইমের সাথে বিয়ে ঠিক করেছে। তাদের আকদও একদিন পরে। কিন্তু আজকে সে জানতে পেরেছে বিষয়টা। কিছুই বুঝতে পারছে না কি করবে। বড় মামার উপরে কথা বলার সাহসও নেই। এমনকি সাহসও পাচ্ছে না। এদিকে সাইম তো তাকে অন্য নজরে দেখে না, বোন হিসেবে ভালোবাসে। সব জেনেও কি করে সে সাইমকে জীবন সঙ্গী করবে, বিয়ে করবে? সুখী তো কখনো হবে না। যতই তার মনে সাইমের জন্য সুপ্ত অনুভূতি থাকুক না কেন, সে তো তাকে অন্য কিছু ভাবে না। আর যাই হোক, জোর করে ভালোবাসা হয় না। আর সাইম ও মানছে না। তাহলে এটা কিভাবে সম্ভব? সাইমকে জোর করেও রাজি করানো যাবে না। এদিকে বড় মামাও জেদি। তারও মামার সামনে কিছু বলতে যাওয়া সাহস হচ্ছে না। সব থেকে বড় কথা, সাহেব কিভাবে নেবে এটা? সে তো তাকে পাগলের মতো ভালোবাসে। সাহেবের থেকে সে সময়ও নিয়েছে। সাহেবের ভালোবাসা তাকে তার দিকে মন ঘোরাতে বাধ্য করেছে। এখন আর সাইমের জন্য কোনো কিছু ফিল করে না সে। সবখানে সাহেব থাকে। মূলত ছেলেটা অন্য কাউকে নিয়ে ভাবার সময়ই দেয় না। সাহেব কি জানে বড় মামা সাইম ভাইয়ের সাথে বিয়ের কথা বলেছে? জানে নিশ্চয়ই। জানলে তার প্রতিক্রিয়া নেই কেন কোনো? ছেলেটা তো অনেক কষ্ট পাবে এসবে। পাগলটা যে পাগলের মতো ভালোবাসে তাকে। কষ্ট হচ্ছে বুকের ভেতরে তার সাইফের জন্য। অনেক কষ্ট হচ্ছে। এই কষ্ট কেন? সেও কি ভালোবাসে সাইফকে? ভালোবাসা, হ্যাঁ, ভালোবাসে সে সাইফকে। ভালোবেসে ফেলেছে সে। ছেলেটার পাগলামি ভালোবাসা তাকে আর দূরে থাকতে দিল না। তার মন চিৎকার করে বলছে, তুই ভালোবেসে ফেলেছিস সাইফকে সন্ধ্যা, ভালোবেসে ফেলেছিস। তুই প্রেমে পড়ে গেছিস সাইফের, তাই তো কষ্ট পাচ্ছিস সাইফের জন্য। বিকেলে সাইফা সন্ধ্যাকে টেনে নিয়ে এসে বলেছিল, তোমার সাথে বড় ভাইয়ার বিয়ের কথা হচ্ছে। সন্ধ্যা আগামী পরশু দিনই তোমাদের আকত করতে আসছে বড় চাচ্চু। কথাটা শুনে সন্ধ্যা চমকে চোখ বড় বড় করে তাকিয়েছিল। কতক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। কি বলবে কিছু সময়ের জন্য ভুলে গেছিল। সন্ধ্যার কোনো কথা না পেয়ে সাইফা আবার বলেছিল, সন্ধ্যা, আমার ভাইটা তোকে অনেক ভালোবাসে রে। সন্ধ্যা একটু অবাক হয়েছিল এই কথায়। সাইফা জানলো কিভাবে এটা ভেবে তবে পাত্তা দেয়নি। কিন্তু সাইফের কথাটাই সন্ধ্যাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। সন্ধ্যা মাথা নত করেছিল কিন্তু কথা বলছিল না। তখন সাইফা বলেছিল, দেখ সন্ধ্যা, এই বাড়ির থেকে আমি সব বিষয়ে দূরে থাকি। কোনো বিষয়ে বেশি আগ্রহ দেখাই না। আমি ভাইদের থেকেও সবসময় দূরে থাকি। ছোট থেকেই একা থাকতে পছন্দ করি। তোদের সাথে টুকটাক কথা বললে আড্ডা দেই, এই আর কি। তাই এই বাড়ির কোনো খবরও বেশি জানি না, আবার খোঁজও রাখি না। কিন্তু আমার ভাইটা তোকে ভালোবাসে, এটা আমি দেখেছি, বুঝেছি ওর কাজকর্মে। এটা কখনো ওকে নিজে মুখে জিজ্ঞাসা করিনি। আসলে ওর সাথে আর 4টা ভাই বোনের মতো তেমনি ফ্রিতে সম্পর্ক নেই ততটা
যদিও একটু ইয়ার্কি ফাজলামো হয়, তবুও অতটা নাম। আসলে আমি তেমন সুযোগ দেইনি, আমার এগুলো তেমন পছন্দ না বলে। কিন্তু তোকে বলবো, তুই আমার ভাইটাকে কষ্ট দিস না, ও তোকে অনেক ভালোবাসে। আমার ভাইটা অনেক কষ্ট পাবে তোকে ছাড়া।